আমন্ত্রণ দীপ্ত রাতের সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে র্যাবের আয়নাঘর পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। ফুটে উঠছে শেখ হাসিনা সরকারের দমন পীড়নের চিত্র, বলছেন চিফ প্রসিকিউটর। যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাঘরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। জুলাই আন্দোলনে গ্রাফিতি আবার রঙিন হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা নতুন করে জাতির সামনে তুলে ধরার চেষ্টা শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের বৈঠক। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। আগামী সপ্তাহে ঢাকায় আসছে ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জে গ্যাসের অবৈধ সংযোগ, পুরনো লাইনে লিকেজ ও সিলিন্ডার গ্যাসের ব্যবস্থাপনায় ত্রুটির কারণে ঘটছে দুর্ঘটনা। ৩ মাসে বিস্ফোরণে প্রাণ গেছে ৭ জনের। তিতাস গ্যাসের যে লাইনগুলো ছিল সেগুলো অনেক পুরনো, অব্যবহারযোগ্য। বিস্ফোরণগুলো ঘটার মূল কারণটা হচ্ছে তিতাস গ্যাসের উদাসীনতা। ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৩০ গ্রামের লক্ষাধিক মানুষের নদী পারাপারের মাধ্যম নরবরে সাঁকো। কয়েক যুগ অপেক্ষার পরও হয়নি পাকা সেতু। এবং মরক্কো থেকে একযোগে স্পেনে ঢুকে পড়ল প্রায় ৬০,০০০ অভিবাসন প্রত্যাশী। অন্তত ৫৭ জনের প্রাণহানি। ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে বাড়ানো হলো নজরদারি। রাজধানীর উত্তরায় র্যাব ১-এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা আয়নাঘর আজ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। সঙ্গে ছিলেন প্রসিকিউশন টিমের সদস্যরা। পরে চিফ প্রসিকিউটর বলেন, আয়নাঘরের মাধ্যমে শেখ হাসিনা সরকারের দমন পীড়নের চিত্র ফুটে উঠেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল গুম নির্যাতনের। বিশেষ করে বহু মানুষকে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলে নিয়ে বিচার বহির্ভূতভাবে আটকে রাখার অসংখ্য অভিযোগ রয়েছে। টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে বর্তমান ও সাবেক ১২ জন সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এ মামলার বিচার কার্যের অংশ হিসেবে শনিবার ট্রাইব্যুনালের ৩ বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের কয়েকজন আইনজীবী রাজধানীর উত্তরায় র্যাব ১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন করেন। দরজা জানালাবিহীন এই ধরনের ছোট ছোট ঘরগুলি ছিল র্যাবের বন্দিশালা, যেটিকে আয়নাঘর বলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রুমটিতে কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম করে রাখা হয়েছিল। আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলাম যে মাননীয় বিচারপতি মহোদয়গণ আমাদের ফিজিক্যালি এই আয়নাঘর নামক এই যে ঘটনাস্থলটি পরিদর্শন করার জন্য তারা সেই আবেদনটা মঞ্জুর করেছিলেন এবং সেই মোতাবেক আজকে তারা সরজমিনে এসে আমাদের দুই পক্ষ, প্রসিকিউশন এবং আসামি পক্ষ ডিফেন্স, উভয় পক্ষের উপস্থিতিতে তারা সরজমিনে পরিদর্শন করে গেছেন এবং সেখানে আমরা আশা করি যে তারা একটা মেমোরান্ডাম প্রস্তুত করবেন এবং সেটি আমাদের বিচারের পার্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হবে। সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আরও বলেন, এসব নির্যাতনে সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত। তৎকালীন রাষ্ট্র যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাঘরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। পরিদর্শনে আসা আসামিপক্ষের আইনজীবীদের দাবি, সাক্ষীদের বর্ণনার সঙ্গে টিএফআই সেলের কোনো মিল নেই। আগামী শনিবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর গোপন বন্দিশালা বা জেআইসি পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আন্দোলনের পুরনো গ্রাফিতি আবারও রঙিন হয়ে উঠছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে এসব গ্রাফিতির মাধ্যমে ২৪-এর গণ আন্দোলনকে নতুন করে তুলে ধরছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের এসব গ্রাফিতিতে নোনা ধরেছে।
অস্পষ্ট হয়ে পড়েছে অনেক চিত্রকর্ম। তাই 2 বছর আগে করা এসব চিত্রকর্মে নতুন করে দেয়া হচ্ছে রঙের প্রলেপ। 24-এর গণ অভ্যুত্থানে তীব্র আন্দোলনের চিহ্ন ফুটিয়ে তোলা হয় গ্রাফিতিতে, যা বহন করে চলেছে জুলাই আন্দোলনের চেতনা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিতি পুনঃঅঙ্কনের আয়োজন করে। এতে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সাথে সেই সময় যারা গ্রাফিতি এঁকেছিল তারাও অংশ নিচ্ছেন। যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, মুখের কথা বলার কোনো দাম থাকে না, তখন আসলে গ্রাফিতি হয়। এই যে আসলে ওই টিনেজার ছেলেমেয়েরা যখন দেখেছিল যে স্বৈরাচারী সরকার আসলে কোনোভাবেই কথা শুনছে না, তখন পেশাদার শিল্পীরা না, মানে একেবারে যা খুশি ঘর থেকে বেরিয়ে এসে তখন তারা সেই দেয়ালে দেয়ালে গ্রাফিতি করেছে সারা দেশে। এই আয়োজন উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ছাত্রদের সাথে একাত্ম হয়েছিল সাধারণ মানুষ, যার স্বতঃস্ফূর্ত প্রকাশ এসব গ্রাফিতি। শেখ হাসিনার বিরুদ্ধে যে অবস্থান, সেগুলোকে পুরোপুরি স্লোগানের মধ্য দিয়ে বা তাদের প্রতিকৃতির মধ্য দিয়ে, লেখনের মধ্য দিয়ে মনে রাখার কথা, সেগুলো মনে রাখার জন্য আমরা চেষ্টা করেছি। এগুলোকে আমরা এখন সংরক্ষণ করতে চাই, প্রিজার্ভেশন যাকে বলা হয়, প্রিজার্ভ করতে চাই। উপাচার্যের বাসভবন থেকে শুরু হয় গ্রাফিতি পুনঃঅঙ্কনের কাজ, যা আগামী 3 দিন বেগম রোকেয়া হলের গেট পর্যন্ত চলবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের 2 বছর পার হয়েছে, কিন্তু যেই উদ্দেশ্যে ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। এমনটাই উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। জুলাই গণ অভ্যুত্থান দেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পরিবর্তনের আকাঙ্ক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ রাষ্ট্র পরিবর্তনের লক্ষ্যে রাজপথে নেমেছিল হাজারো মানুষ। আজ 2 বছর পেরিয়ে গেছে সেই আন্দোলনের। সময় হিসেবে খুব বেশি সময় নয়, তবে প্রত্যাশা আর বাস্তবতার হিসেব কতটুকু মিলেছে? প্রত্যাশা ছিল যে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো, কিন্তু আমরা যদি দেখি যে গ্রাফিতিগুলি যেমন ম্লান হয়ে যাচ্ছে, ঠিক একই রকম গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু ধূসর হয়ে যাচ্ছে। সরকারি দল কিংবা বিরোধী দল যারা সংসদে আছেন, কেউই সংস্কারের প্রশ্নে আন্তরিক না, ফলে সংস্কার বা কাঠামোগত সংস্কার এখানেই মার খেল। আর দ্বিতীয় যে বিষয়টা থাকে যে বৈদেশিক হস্তক্ষেপ, বহির্বিশ্বের বৈদেশিক সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, সেখানে ভারতের সাথে চুক্তিগুলো তো আর কোনো কিছু রদ হয়ে গেছে এরকম হয় নাই। বিএনপি 17 বছর ছিল ধান খেতে, তারা এখন সংসদে গেছে। আবার জুলাই আন্দোলনকারীদের একটা অংশ হচ্ছিল আপনার যে হলের ক্যান্টিনে যে খাবারগুলা খেতে পারতো না, তারা এখন রেডিসন ব্লু বা আপনার নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যায়। আমি 50-50 রাখতে চাই আর কি। জুলাই অভ্যুত্থানের প্রাথমিক একটা চাহিদা ছিল স্বৈরাচারের পতন আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের 25 শীর্ষ প্রতিষ্ঠানের 45 ব্যবসায়ী আগামী সপ্তাহে ঢাকায় আসবেন, এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর 3 দিনের বাংলাদেশ সফরের শেষ দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তাদের বৈঠক হয়। গোর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। তারেক রহমান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। আমাদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। আমরা একসঙ্গে অনেক কিছু করতে পারি। তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, গোর দেশ পরিচালনায় তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন। বাংলাদেশের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে।
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে বলে আশা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রাতে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত ৮টার পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সব বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং বিরোধী মত দমনের পুরনো কৌশল ফিরে আসছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রীতির জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শিরোনামে আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সব পক্ষের দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় এখনও জাতীয় ঐক্য অপরিহার্য। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন কিন্তু খুব অল্প সময়ে একটা ছোট্ট ঘটনাকে একটা ভিন্ন কনটেক্সট দিয়ে ভিন্ন রূপ দিয়ে একটা সারা দেশে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হয় এবং এটার জন্য ওত পেতে থাকে বিভিন্ন এজেন্সি। কারণ বাংলাদেশকে তারা দেখাতে চায় যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এটা দেখালে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লাভ হবে। আমাদের কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করা। আইন সংশোধনের মাধ্যমে রিফর্ম আওয়ামী লীগ নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রাজধানী মহাখালীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, গণভোটের গণরায় অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামোর সংস্কার প্রয়োজন। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। ফ্যাসিবাদের দোষরদেরকে আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন, রাজনীতি করছেন, নির্বাচনে অংশ নেবে আইন সংশোধন করে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পর যোগ দিয়েছিলেন কর্পোরেট চাকরিতে। ছিল সুনিশ্চিত ও আরামদায়ক শহুরে জীবন, কিন্তু চাকরির গণ্ডিতে আটকে না থেকে নিজের স্বপ্ন বাস্তবায়নে গ্রামে ফিরে যান সৈয়দ আলামিন। দিনাজপুরের চিরির বন্দরে তিনি গড়ে তোলেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাণিজ্যিক খামার, যা এখন এলাকায় বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১ নং নসরতপুর ইউনিয়নের ফকিরপাড়ায় সৈয়দ আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি এখন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার তৈরি করেছেন। আমাদের দেশীয় ছাগল হারিয়ে যেন না যায়, সেজন্যই তিনি বাণিজ্যিকভাবেই শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়েই তার এই খামার। আমার আসলে ছাগল পালন নিয়ে একটা আগ্রহ ছিল আগে থেকেই। আমি কিন্তু শুরু করেছিলাম ফার্ম প্যাটার্নে। যখন শুরু করলাম তখন আমি 14টা মা ছাগল আর একটা পাঠা, এই 15টা ছাগল দিয়ে আমি শুরু করলাম আজ থেকে 1.5 বছর আগে। এখন আমার তাদেরই প্রোডাকশন, তাদেরই সবকিছু মিলে কিন্তু 90টা প্লাস ছাগল। তো
তো এই ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে আমার কাজ করার আগ্রহ, এবং কাজ করার আগ্রহের একটা মূল কারণ হচ্ছে আমি সবসময় চাইতাম যে হচ্ছে যে কাজই করবো সেটা যেন নিরাপদ হয়, অ্যান্টিবায়োটিক ফ্রি হয়, গ্রোথ হরমোন ফ্রি হয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী হয়। আর আমার এই ছাগলের খামারটা শুধুমাত্র যে আমি করছি তা না, আমার এই 1.5 বছরে আমার গ্রামে অনেকেই যারা ক্রস করতো, খুব মজার বিষয়, যখন দেখছে যে আমি এসে করছি তখন তারাও উদ্বুদ্ধ হয়ে আমার কাছ থেকে মানে হচ্ছে ছাগল নিয়েছে, নয়তো বাহির থেকে দেশি ছাগল কালেক্ট করে দেশি ছাগলের একটা প্রচলন আবার বাড়ছে আমাদের গ্রামে। এটা একটা ভালো খবর। এবং আমি শুধু না, আমি আবার আরো কিছু উদ্যোক্তা তৈরি করছি যেন এই দেশি ব্রিডটা আমাদের দেশ থেকে না হারিয়ে যায়। এলাকার বেশ কিছু যুবক তারাও কিন্তু ছাগল পালনে আগ্রহ প্রকাশ করছেন এবং তার এই খামারে বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেখলাম, অনেক ভালো লাগলো, দেখি আমিও ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে চেষ্টা করবো যাতে শুরু করা যায়। আমার নিজস্ব একটা স্বপ্ন আছে, মানে নিরাপদ খাদ্য নিয়ে, নিরাপদ খাদ্য, তারপর সেটার জন্যই মানে এখানে আসা। তার পরিবারও এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের বা খামার তৈরি করার কাজে উৎসাহিত প্রদান করছেন। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, চিরির বন্দর, দিনাজপুর। দেশের বিশাল মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে জানান তিনি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী বলেন, জুলাইয়ের স্মৃতি কোনোদিন মুছে ফেলা যাবে না। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতি ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। টেকনিক্যাল এডুকেশনে কোনো বিকল্প আজকের বাংলাদেশে এই সামগ্রিকভাবে এই বিশাল জনশক্তিকে উন্নয়নের দিকে ধাবিত করার কোনো বিকল্প আজ আমাদের নেই। এই পপুলেশনকে অ্যাড্রেস করতে হলে টেকনিক্যাল এডুকেশনকে আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এটার ব্যবস্থা নিতে হবে। গ্যাসের অবৈধ সংযোগ, পুরনো লাইনের লিকেজ ও সিলিন্ডার গ্যাসের ব্যবস্থাপনায় নানা ত্রুটির কারণে নারায়ণগঞ্জে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 3 মাসে গ্যাস থেকে বিস্ফোরণে অন্তত 30 জন আহত হন, এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 7 জন। এই অবস্থা থেকে উত্তরণে নাগরিক সচেতনতার পাশাপাশি পুরনো লাইন সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইঘর এলাকায় গত 10 মে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় একই পরিবারের 5 জন। 11 মে ফতুল্লার লাকিবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়। 13 মে সোনারগাঁয়ে জেরা পয়েন্ট প্ল্যান্টের ক্যান্টিনে চুলার গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ হন 12 জন কর্মকর্তা কর্মচারী, এর মধ্যে মৃত্যু হয় 2 জনের। সবশেষ 14 জুলাই ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নে লাইন মেরামত করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন তিতাসের 4 শ্রমিক। বিস্ফোরণগুলো ঘটার মূল কারণটা হচ্ছে তিতাস গ্যাসের উদাসীনতা। তিতাস গ্যাসের যে লাইনগুলো ছিল সেগুলো অনেক পুরনো, অনেক বাতিল, অব্যবহারযোগ্য। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নাগরিক অসচেতনতা এবং অপরিকল্পিত তিতাস গ্যাস লাইন স্থাপন ও লিকেজই মূলত দুর্ঘটনার মূল কারণ। মিডিয়ার সবাই যদি আমরা এই বিষয়গুলোকে মানুষকে বারবার এই সচেতনতার দিকে যদি আমরা সবাই মনোযোগী হই, তাহলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জে যে গ্যাসের যে বিস্ফোরণ, যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, এটা থেকে আমরা কিন্তু কিছুটা হলেও আমরা মনে হয় যে এটা কমে আসবে যদি আমরা আমাদের প্রচার মাধ্যমটাই থাকবে মানুষকে সচেতন করা। গ্যাস লাইনে লিকেজ থাকার কথা স্বীকার করেছেন তিতাস কর্তৃপক্ষ। পুরনো লাইন সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করার কাজ চলমান বলে জানান এই কর্মকর্তা। লিকেজ যখন আমরা ইনফরমেশন পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে যায়, সেটা রিপেয়ার করে। তাছাড়া আমরা আমাদের ইয়ারলি কন্ট্রাক্ট আমরা টেন্ডার ঠিকাদার নিয়োগ করছি। নগর পরিকল্পনাবিদদের মতে প্রতিটি আবাসিক ভবনে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা প্রয়োজন, কারণ পরিকল্পিত নগরায়নই পারে এসব দুর্ঘটনা রোধ করতে।
বাসাবাড়িতে যেরকমভাবে ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ থাকা দরকার, বিশেষ করে রান্নাঘরে, সেই ধরনের অনেক সময় ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ না থাকাতেও দেখা যাচ্ছে যে বাতাস চাপে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। 1964 সাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করছে তিতাস। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মাঝখান দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী, যা বিচ্ছিন্ন করেছে ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন এবং সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নকে। এই এলাকার 30টি গ্রামের লক্ষাধিক বাসিন্দাকে নদী পার হতে হয় একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে, অথচ তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন একটি পাকা সেতুর জন্য। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই লক্কর ঝক্কর যে বাঁশের সাঁকোতে হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে এবং তাদের কি সমস্যা হচ্ছে এবং একটি সেতুর কতটা প্রয়োজনীয়তা এই অঞ্চলে, তাদের মুখ থেকে সেই কথাগুলো শুনবো। খাবারের এত সন্নিকটে হওয়ার পরেও এখানে একটা ব্রিজের অভাবে এই জায়গার এই 20-30টা গ্রামের মানুষ একদম অবহেলিত, এবং এখানে এই ব্রিজ না থাকার কারণে ভালোভাবে শিক্ষিত লোক তৈরি হয় নাই। কোনো মুহূর্তে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপর আমরা অনেক আশাবাদী যে অনেক বছর যাবৎ বলতেছে যে এখানে একটা ব্রিজ দিবে, কিন্তু এখনো দিতেছে না। আমাদের জানেন যে এখানে সাবার একটা আড়ত, কাঁচামালের আড়ত, বাণিজ্যিক হাট, সেখানে তো কাঁচামাল সবজিগুলো পারাপার ব্রিজটা নেওয়া যাচ্ছে না, একটা তো নেওয়া যাচ্ছে না, নৌকা দেওয়া নিতে হয়, অনেক কষ্ট। স্কুলে যাই এবং অনেক সময় বাস খুলে ফেলা হয়, তাতে আমাদের স্কুলে যাইতে অনেক সমস্যা হয়। আমাদের সাবার নদীর ব্রিজ যদি হয়ে যাইতো তাহলে আমরা বাটির চর ফুটনগর এলাকা বাসিন্দার যারা আছে অনেক ব্যয়বহুল, অনেক কষ্ট হয়, এটা জানিয়ে যাইতে পারি না। আমাকে ফুটনগরের ব্রিজটার জন্য আমরা বহুবার অনেকবার আমরা চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, তারপরে উপজেলা চেয়ারম্যান বানাইছি, আমরা এমপি বানাইছি, কিন্তু সবাই খালি আশাবাদী। আমাকে এই আশা নিয়েই আমরা বর্তমানে আছি, কিন্তু এই পর্যন্ত কেউ আমাকে ওই আশা পূর্ণ করলো না। তা একটা ব্রিজ হলে সবচাইতে ভালো হয় এখানে, মানে ব্রিজের খুবই জরুরি প্রয়োজন। অনেক লোকজন এখানে যাওয়া আসা হয়, দোকানপাটের মাল সাবানা যা আসে, একটু যে যা আসে মাথায় করে নেয় বা একটু বেনে করে নিয়ে যায়, তো ভারী কোনো কিছু নিয়ে যেতে পারে না, অনেক অসুবিধা মানুষের। ধামরাই সীমান্তবর্তী যেটি দক্ষিণ ফুটনগর এবং সিংগাইর উপজেলার, এখানে প্রায় 30টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ এই বৃষ্টিতে চলাচল করে এবং তারা এই অঞ্চলের কৃষি নির্ভর অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য খুব তাড়াতাড়ি একটি সেতু দরকার, এমনটি তারা দাবি জানিয়েছেন। এম এ হালিম, দীপ্ত সংবাদ, ধামরাই, ঢাকা। এবার দিনের আরো কিছু খবর নিয়ে সংবাদ সংক্ষেপ। গোপালগঞ্জের কাশিয়ানীতে 8ম শ্রেণীর এক ছাত্রী ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। 28 জুলাইয়ের এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তার পরিবার দাবি করেছে। শিশুদের শারীরিক মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনে পাওয়া দুটি সন্দেহজনক ব্যাগে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু ছিল না। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। মানুষের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র এনআইডিতে জন্ম তারিখ বা বয়স সংশোধনের ক্ষমতা আবারও মাঠ পর্যায়ে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলো এসব সংশোধন করতে পারবে। চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও এক জোড়া আন্তনগর ট্রেন চালুর কথা জানালেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কক্সবাজারের আইকনিক রেল স্টেশন পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সহ 50 দেশের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এসব দেশের নাগরিকদের ভিসা পেতে $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক বিজ্ঞপ্তির বরাতে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। B1 ও B2 ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড কর্মসূচি প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসা ও পর্যটন স্থান ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়ে থাকে। নতুন এই নিয়ম 3 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। যেই 50টি দেশের নাগরিকদের জন্য এই কর্মসূচি প্রয়োগ করা হবে তার মধ্যে 30টি দেশই আফ্রিকার। মরক্কো থেকে স্পেনে হাজার হাজার অভিবাসীর হঠাৎ অনুপ্রবেশ ইউরোপ জুড়ে নতুন করে অভিবাসন সংকট সৃষ্টি করেছে। স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, মানব পাচারকারী চক্রের গুজবের এই কারণে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢুকে পড়া অভিবাসন প্রত্যাশীদের অর্ধেকের বেশি মরক্কোতে ফিরে গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে 57 নাগরিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ইউরোপের কয়েকটি দেশ। এই এক বিস্ময়কর দৃশ্য। মাত্র 24 ঘন্টার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে সীমান্ত টপকে এবং উপকূলীয় পথ পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ স্পেনে প্রবেশ করেছেন। এর মধ্যে পানিতে ডুবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অনেকে। গত বৃহস্পতিবার একদিনেই মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতাতে প্রবেশ করেছেন। কিন্তু হঠাৎ করেই কেন হাজার হাজার মরক্কোর নাগরিক নিজ দেশ ছেড়ে স্পেনের দিকে ছুটলেন? স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, মানব পাচারকারী নেটওয়ার্কের গুজবের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্টের এক রায় বলা হয়, সমুদ্রপথে সেউতা বা মেলিলায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। তবে স্থলপথে সীমান্ত অতিক্রমকারী কিংবা সীমান্তের বেড়া টপকে প্রবেশকারীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলছেন, এই রায়কে কেন্দ্র করে মানব পাচারকারীরা মানুষকে ভুল বুঝাচ্ছে যে সমুদ্র পাড়ি দিয়ে কোনোভাবে স্পেনে পৌঁছাতে পারলে ইউরোপে থাকার সুযোগ মিলবে। এই গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণেই সীমান্তে হাজার হাজার মানুষ ছুটে আসছে। তবে অভিবাসী অধিকার কর্মীরা এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার স্পেনে প্রবেশ করা অনেক অভিবাসী বলছেন, ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশায় তারা স্পেনে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার বলছেন, সীমান্ত পেরিয়ে কেন স্পেনে ছুটে এসেছেন নিজেই জানেন না। এদিকে আকস্মিক অভিবাসীদের ঢলের কারণে সেউতা শহরে তীব্র মানবিক সংকট দেখা দেয়। পর্যাপ্ত খাবার, পানি ও আশ্রয়ের অভাবে অনেকেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্প্যানিশ সরকার জানিয়েছে, অনুপ্রবেশ করা অভিবাসীদের অর্ধেকের বেশি স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে স্পেন। অন্যদিকে মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। ঘটনাটি ইউরোপ জুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। স্পেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন মুক্ত ভ্রমণ ব্যবস্থার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। স্পেন সীমান্তে তল্লাশি জোরদারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। সেউতা ও মেলিলা আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় এই দুই অঞ্চল দীর্ঘদিন ধরেই অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবারের এই ঘটনাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত সংকটের একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপের আলাদা গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। ড্র অনুযায়ী গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত লড়বে বি গ্রুপে। তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। বিকেলে ভুটানের রাজধানী থিম্পুতে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ড্র অনুষ্ঠিত হয়। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে ড্রয়ের একটি পটে রাখা হয়। অপরদিকে দক্ষিণ এশীয় অঞ্চলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সুবাদে ভারত জায়গা পায় অন্য পটে। 4 নভেম্বর ঢাকায় পর্দা উঠবে সাফের 15তম আসরের। 17 নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে থেমে নেই বিশ্বকাপকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা। 2030 বিশ্ব আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে 64 করার ছক কষছে ফিফা। প্রবল আপত্তি রয়েছে এখানেও। 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3 মহাদেশে 6টি দেশে। উদ্বোধনী পর্যায়ে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ হবে। বাকি ম্যাচগুলো হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে 64 দলের ফরম্যাট চালু হলে দক্ষিণ আমেরিকা 3 পূর্ণাঙ্গ গ্রুপ পর্ব আয়োজনের দাবিও তুলতে পারে।
তবে 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি এরই মধ্যে এটিকে খারাপ ধারণা বলে মন্তব্য করেছেন। তার মতে এতে বিশ্বকাপের মান ক্ষতিগ্রস্ত হবে এবং বাছাই পর্বে গুরুত্ব কমে যাবে। একই অবস্থান নিয়েছেন উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সভাপতি। তবে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল আগেই 64 দলে বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছে। বিশ্বকাপের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ফিফা। এ লক্ষ্যে একটি স্বাধীন সংস্থাকে দিয়ে বিস্তারিত গবেষণা করানো হবে। গবেষণা সম্ভাব্য টুর্নামেন্ট আয়, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, সদস্য ফেডারেশন, মহাদেশীয় কনফেডারেশন, লিগ, ক্লাব এবং বৈশ্বিক ফুটবল কাঠামোর উপর এর প্রভাব বিশ্লেষণ উঠে আসবে। পরিকল্পনা অনুযায়ী 7 আগস্টের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাব নেওয়া হবে। 14 আগস্ট চূড়ান্ত প্রতিষ্ঠান নির্বাচন করে 11 সেপ্টেম্বরের মধ্যে বিশ্লেষণী প্রতিবেদন হাতে পেতে চায় ফিফা। 64 দলে বিশ্বকাপ অনুমোদন পেলেও টুর্নামেন্টের অবকাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে 2030 বিশ্বকাপের প্রধান আয়োজক স্পেন ও পর্তুগালের মতো স্বাগতিক দেশগুলোকেও বাছাই পর্ব খেলতে হতে পারে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীতে র্যাবের আয়নাঘর পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। ফুটে উঠছে শেখ হাসিনা সরকারের দমন পীড়নের চিত্র, বলছেন চিফ প্রসিকিউটর। যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাঘরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। জুলাই আন্দোলনের গ্রাফিতি আবার রঙিন হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। 24-এর গণ অভ্যুত্থানের চেতনা নতুন করে জাতির সামনে তুলে ধরার চেষ্টা শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের বৈঠক। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। আগামী সপ্তাহে ঢাকায় আসছে 25 শীর্ষ প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জে গ্যাসের অবৈধ সংযোগ, পুরনো লাইনে লিকেজ ও সিলিন্ডার গ্যাসের ব্যবস্থাপনায় ত্রুটির কারণে ঘটছে দুর্ঘটনা। 3 মাসে বিস্ফোরণে প্রাণ গেছে 7 জনের। তিতাস গ্যাসের যে লাইনগুলো ছিল সেগুলো অনেক পুরনো, অব্যবহারযোগ্য। বিস্ফোরণগুলো ঘটার মূল কারণটা হচ্ছে তিতাস গ্যাসের উদাসীনতা। ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 30 গ্রামের লক্ষাধিক মানুষের নদী পারাপারের মাধ্যম নরবরে সাঁকো। কয়েক যুগ অপেক্ষার পরও হয়নি পাকা সেতু। এবং মরক্কো থেকে একযোগে স্পেনে ঢুকে পড়ল প্রায় 60,000 অভিবাসন প্রত্যাশী। অন্তত 57 জনের প্রাণহানি। ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে বাড়ানো হলো নজরদারি। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।